স্বাগত। আজকের বাংলাদেশে আজকে আমাদের জনতার শাসন সুরক্ষায় অনর এক পক্ষ আছেন, আরেক পক্ষ আছেন হচ্ছে জনগণের অধিকার আদায়ের কথা বলে জনগণের অধিকার ফিরিয়ে নেওয়ার দাবিতে। এইসব নিয়ে আজকের আলোচনা আমাদের অপরাপর। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক আবু সাঈদ, আছেন বেলসা নাজমুল হুদা, আছেন মাহমুদুর রহমান মান্না। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আবু সাঈদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, 7 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধ সংগঠক এবং আরো অনেক কিছু আমি আপনার কাছে জানতে চাইবো এবং আপনাদের তিনজনের কাছে একই প্রশ্ন আসলে করতে চাইবো। অধ্যাপক আবু সাঈদ, আপনি যদি শুরু করেন, যে সংকটের মধ্যে আমরা যাচ্ছি তা কোনো না কোনো দিন শেষ হবে, সেটি নিশ্চিত। আপনি কি মনে করেন যে এটি কিভাবে শেষ হবে, কিভাবে এই সংকটের সমাপ্তি টানা যাবে? যে রাজনীতির ক্ষেত্রে তো একটা পর্যায়ে শেষই হয়, যুদ্ধের ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টা যখন শেষ হয় তখন যুদ্ধ বাধে। আর রাজনৈতিক ক্ষেত্রে যেটা আমার অভিজ্ঞতা সেটা হলো, যখন দুই পক্ষের উপরেই জনগণ চাপ সৃষ্টি করবে কিংবা সিভিল সোসাইটি তাদের আঁকড়ে ধরবে, ঝাপটে ধরবে এবং তাদের গলা টিপে ধরবে, তখন তারা বাধ্য হয়ে একটা আলোচনায় বসবে এবং সেই আলোচনার মাধ্যমে এটা মোটামুটি একটা ফয়সালার ভিতরে যাবে। কিন্তু এটি শেষ হবে না, তারপরেও কথা থেকে যাবে, আমি এটা মনে করি। বেলসা নাজমুল হুদা, আপনি কি মনে করছেন? আমি অবশ্য একটু পরে আপনার কাছে ব্যাখ্যা চাইতে যাব। জনগণের পক্ষ থেকে দুই পক্ষের চাপ, দুই পক্ষের উপর চাপ কিভাবে সম্ভব সেটা অবশ্য আপনার কাছে পরে শুনতে যাবো। বেলসা নাজমুল হুদা, আপনি কি মনে করেন এই সংকট থেকে আমরা কিভাবে এই সংকট শেষ হবে বলে আপনি মনে করেন? পুরো সংকটটার যেটা কারণ সেটা হচ্ছে ক্ষমতার যাওয়ার একটা পদ্ধতি, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, এই সমস্তকে ঘিরেই কিন্তু বর্তমান সংকট। কেউ জোর করে ক্ষমতায় থাকবেন, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া গ্রহণ করবেন। এইভাবে আমাদের দেশটা এই পর্যন্ত চলে এসছে। তো আমি মনে করি এই সংকট ইচ্ছা করলে এক মুহূর্তে এটা সমাধান মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারেন। উনি প্রত্যেক দিন টেলিভিশনে বিরোধী দলের নেত্রীর ক্ষতির না দিয়ে, কি বলে, খতিয়ান না দিয়ে, উনি এখানে এটা করেছেন, এই মানুষ মারছেন, অমুক মারছেন, সেমুক মারছেন, সমগ্র জাতির জন্যে অত্যন্ত উদ্বিগ্ন তিনি, এবং এই সমস্ত ক্ষতির বিবরণ দিয়ে মানুষের কাছে একজনকে পচানোর চেষ্টা করছেন। সোজা কথা, একজনকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার একটা ক্যাম্পেইনে উনি আছেন। কিন্তু আজকে যদি সিম্পলি একটা কাজই উনি করেন, যে উপলব্ধি করেন যে না, তিনি সরকার, তাকে কিছু একটা করতে হবে। এই যে মানুষের জানমাল, দেশের এই যে ক্ষয়ক্ষতি, সব কিছুর দায় দায়িত্ব তাকে নিতে হবে। এটা যদি তার উপলব্ধির মধ্যে আসে এবং উনি যদি শুধুমাত্র ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থ দেখে মনে করেন যে আলোচনা অবশ্যই করতে হবে, কারণ আগামীতে নির্বাচনটা কিভাবে হবে সেই প্রক্রিয়াটা এখনই ঠিক করতে হবে। যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন জাতি চায়, তাহলে তাকে একটা জায়গায় এটা একটা সমাধান দিতে হবে সরকার হিসেবে, এবং দে আর দ্য মোস্ট কম্পিটেন্ট পিপল। আমি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারিনি, মানে কি করলে সমাধানটা হবে সেটা আপনি আগে বলেছেন, আমরা আপনাদের কাছে শুনেছি। আমি বলতে চাইছি যে এই মুহূর্তের সমাধানটা কিভাবে হবে বলে আপনি ধারণা করছেন? এভাবে কি হবে, মানে মাননীয় প্রধানমন্ত্রী একসময় ঠিক করবেন? ঠিক আছে, উনি উপলব্ধি করলেন না। আমার কথা হলো, এখন আপনার মেইন একমাত্র এজেন্ডাই হওয়া উচিত আলোচনায় কিভাবে দুজনকে নিয়ে বসবেন। এবং আমি তো মনে করি যে এখনো আমাদের মহামান্য রাষ্ট্রপতির যে গুডউইলটা রয়েছে, উনি যদি আজকে, এটা আমার একটা চিন্তা, সেটাই বলছি আর কি, উনি যদি আজকে দুই নেত্রীকেই বলেন যে আপনারা 7 দিনের জন্য অন্তত সবকিছু বন্ধ করেন, হোয়াট এভার ইজ গোয়িং অন, 7 দিনের জন্য আপনার সম্পূর্ণভাবে বন্ধ করেন, তারপর তিনি তাদেরকে বঙ্গভবনের চা চক্রে ঢেকে আলোচনা একটা সূত্রপাত, যার মধ্যস্থতাই হোক, সে জাতিসংঘই হোক বা অন্য কারো মধ্যস্থতাই হোক, উনি এটা সূত্রপাত কিন্তু ঘটাতে পারেন। এবং আলোচনার সূত্রপাত হলে পরেই আমার মনে হয় অনেক কিছু তখন এসে যাবে, যেটা নিয়ে আলোচনা করে একটা দিক অন্তত পাওয়া যাবে। আই ডোন্ট থিঙ্ক তাদের দুজনে একজনও খুশি যেভাবে দেশ চলছে। জনাব মাহমুদুর রহমান মান্না, বেলসা নাজমুল হুদা আশা করছেন যে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হবে। আপনি কি মনে করছেন এই সংকটের সমাধানটা কিভাবে হবে? না, আমি ওনার কথা ধরে যেতে চাইছি না। আচ্ছা, আপনি প্রশ্ন যেরকম করে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমার একটা পাল্টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
আপনি কি আপত্তিক সমাধানের কথা বলছেন? তো স্থায়ী সমাধানের কথা তো বলছেন আপত্তিক না। স্থায়ী দুটোই যদি বলতেন, যে আপনি কিভাবে এটি আপত্তিক, এবং আমি স্থায়ী আপত্তিকটাই সমাধান, বলি, কারণ স্থায়ী একটু লম্বা হবে, অত কম সময়ের মধ্যে পারা যাবে না। আমি মনে করি একটা সরকার হবে যেখানে দুই পক্ষের কেউ থাকবে না। আচ্ছা, আপত্তিক সমাধান বলছি। সময় যেটুকু বাঁচালাম সেটা পরে আমাকে দিয়ে দিন। না তাহলে আপনি আবার একটু বিস্তারিত করেন, সময় আপনি বাঁচালেও এটা এই মুহূর্তে যে আপত্তিক সমাধান, যেটি একটি আপৎকালের সরকারের কথা আপনি বলছিলেন, সেটি না না না, আপত্তিক মানে বলছি আমি আপাতত ক্যাভেলিয়ার অ্যাপ্রোচ Right, বলছি আমি, right. একটা অ্যাডহক বেসিসের কথা বলছি। কারণ আমি দেখছি যে দুই পক্ষ এরকম একটা অচল স্থাণু অবস্থানে এসছে যে আপনি এক পক্ষ আর এক পক্ষ রেখে কিছু করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এই জন্য বললাম এটা কিন্তু অনেকটা মানে কথা বলছি তাই বলছি। আমাকে যদি বলেন কি চান তাহলে অন্য কথা বলবো। আচ্ছা, কি চান সেটা আমরা নিশ্চয়ই শুনবো। আমি অধ্যাপক আমজাদ আপনার কাছে একটু চট করে একটু জেনে নিতে চাই পারি। জি, এক মিনিট বলছি, সেটা হলো চাপের যে কথা আমি বলছি, জি, চাপ দুভাবে। জি, একটা হলো যে মানুষগুলো বোবা হয়ে আছে এখন, যারা মালিক, তারা কিন্তু দেখছে এবং তাদের উভয় পক্ষের লোকে কিন্তু হতাহত হচ্ছে, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের সর্বস্তরের লোকজনই আমরা বন্দী হয়ে আছি, জিম্মি হয়ে আছি। এই অবস্থার ভিতরে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে। এই অবস্থার ভিতরে এই যে বোবা হয়ে লোকগুলো যখন জেগে উঠবে, অবশ্যই জেগে ওঠে তারা, ইতিহাস তাই বলে, তখন একটা পরিস্থিতি দাঁড়াবে। আর আন্তর্জাতিকভাবে যে সমস্ত পুঁজি এখানে বিনিয়োগ করা আছে বিভিন্ন দেশের, তাদেরও এখানে ইন্টারেস্ট আছে, সেটা সেভ করার জন্য তারা চাপ সৃষ্টি করবে। সেই জন্য বলছি দুপক্ষের চাপে এদেরকে একটা অবস্থায় আসতে হবে। বেশির আসলে আপনি কি অধ্যাপক সাঈদের এই জেগে ওঠা থিওরিটার সাথে একমত? না, চাপটা অন্যভাবে আসবে আমি মনে করি। চাপটা ঠিক অ্যাকচুয়ালি দেখেন, এই দুইজন প্লেয়ার যারা নাকি মাঠ দখল করে আছে ক্ষমতার হিসেবে, এদের কিন্তু নেতাকর্মী আছে, অনেক লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আছে। একজনকে টলানোর জন্য আরেকজন যথেষ্ট, যে কোনো সময় 1 লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে একটা কিছু করার মতো তাদের সে শক্তি আছে। এই নেতাকর্মীদের মধ্যে তারা কিন্তু এখন সীমাবদ্ধ। তারা এখন পর্যন্ত তাদের বর্তমান রাজনীতিতে তারা দুজনে একজনও কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই। কিন্তু জনগণের একটা নীরব যে ফিলিং, উপলব্ধি, সেটা হচ্ছে এইভাবে দেশ চলতে পারে না, এরকম সহিংসভাবে দেশ চলতে দেওয়া যাবে না। এই জনগণটা কারা? এরা কার সঙ্গে আছে? জনগণরা ওই যে নেতাকর্মী বাইরে যারা, তারা এরা কার নেতাকর্মীর সঙ্গে বাইরে আছে? যারা রাইট থিঙ্কিং পিপল, না কারোর সাথে নাই তারা। আর তারা পরিত্রাণ চায়, তারা পরিত্রাণ চায় এবং এদেরকে সংগঠিত করে যখন নাকি আপনাকে চাপ প্রয়োগ করবেন, আসলেই সেই চাপটা অত্যন্ত। ওনার সাথে আমি অ্যাড করে বলি, জি। জনগণটা ওই যারা আজকে ফুলকপি তৈরি করে আমার এলাকায় যেখানে 5 টাকা বিক্রি করতো 1 টাকাও বিক্রি করতে পারছে না। যে কৃষকরা ধান বুনেছে সে ধান বিক্রি করতে পারছে না। আমি জনগণ বলতে ওই জনগণ। মানে ভাই, এই জনগণ এবং চাপ সৃষ্টি করার নিয়ে আমাদের দুই বর্ষীয় রাজনীতিবিদ যা বললেন, সেটার সাথে আপনি একমত কিনা? এবার যদি একটু বিস্তারিতই বলতেন যে এইভাবে চাপ সৃষ্টি হয় কিনা ভিতর থেকে। জনগণ কার সাথে আছে বলছেন না? এই মুহূর্তে জনগণ আল্লাহর সাথে আছে, জি, ভাগ্যের সাথে আছে তাদের, জি। কারণ তাদের খুব কিছু করার নাই। আমরা কনস্টিটিউশনে লিখেছি জনগণ হলো সব ক্ষমতার মালিক, কিন্তু বাস্তবত কি 5 বছর পর একটা ভোট দেওয়ার তার ক্ষমতা আছে। সেই ভোটও আবার কিনে নেয়, চুরি করে নেয়, গায়ের জোরে নিয়ে নেয়। সো জনগণ ওই অর্থে জেগে উঠে এখন একটা চাপ তৈরি করে কিছু করে ফেলবেন এরকম না। জনগণের চাপের ব্যাপারটা আমি কিরকম বুঝি, ধরেন যে বার্ন ইউনিটে 4 জন লোক আসলো, যেমন গতবারে গীতা পাসি, সম্ভবত নামটা আমার পুরো খেয়াল নেই, উনি একদম নাড়িয়ে দিয়েছিলেন সবকিছু মানুষের বিবেককে। তা মানুষ এরকম হয়, দুঃখ দুর্দশা দেখে বাকিদের মন কাঁদে। আপনি হয়তো দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী, আপনার ছেলে, আপনার ভাই বোন বলে এরকম হচ্ছে, মানে তাদেরও এক ধরনের মানসিক ইয়ে হয়। আমি এগুলোকে চাপ মনে করি। আর যে চাপের কথা বলছেন সাইদ ভাই, বলতে চাইছেন লাখো লোকের মিছিল নেমে গেল, ঢল নেমে গেল, ওই রকম সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে যে এরকম আমি বলতে পারছি না। কিন্তু এটাও আবার হঠাৎ করেই হতে পারে। ওই যে বলে না, একটা ছোট স্ফুলিঙ্গ দাবানল তৈরি করতে পারে, যে স্ফুলিঙ্গ আমি টেরই পাই না, এরকম হতেই পারে। মানে পানি ফুটতে ফুটতে একদম বয়লিং পয়েন্ট এসে গেছে, আমি টের পাইনি, হঠাৎ করে বয়েল করতে শুরু করেছে। ওইটা কেউই ওরকম করে বলতে পারবে না। আমি মনে করি সেরকম করে কেউ বলতেই পারেননি। হয়তো পেরেছেন, ধরেন লেনিনের কথা যদি বলেন, 8ই নভেম্বর দেরি হবে, 6ই নভেম্বর আর্লি হবে, 7ই নভেম্বর বিপ্লব করতে হবে, অত মানে স্পেসিফিকেশন করে কেউ বলতে পারেন, এখনো বলতে পারবেন না। না, তো এই জন্য আমি বলছি যে এই রকম করে এই বিষয়টা নয়, চাপ এটাও নয়। আমি যেটা বলতে চেয়েছি তা হচ্ছে এখন একটা স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে।
আমাদের অর্থনীতি এর বেশি চাপ নিতে পারছে যে আমি দেখছি না। ইতিমধ্যে আমাদের বাজারে টান লেগেছে, জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, ফুয়েল নাই, ক্রাইসিস হচ্ছে সমস্ত জায়গাতে। এটাকে আপনার যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে হবে, এবং এই জন্যে এই চাপটা দুই পক্ষেই কিন্তু আছে। তখন কি মেডিয়েটর নাই? এই মেডিয়েটর না থাকলেও কোনো না কোনো মেডিয়েটর আছে। আমরা দূতাবাসগুলোকে মুভ করতে দেখছি, বন্ধুদের মুভ করতে দেখছি, দাতাদের মুভ করতে দেখছি। চাপটা আসবে এবং এই চাপের কোনো একটা পয়েন্টে কাউকে না কাউকে মানতে হবে। মান্না ভাই, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, ওনার নাম শামীম। আপনার অনুভূতি নিয়ে প্রশ্নটি করছি, যদিও আপনি বলে প্রশ্নটি করছি, কারণ প্রশ্নটি আমার কাছে একটু বিব্রতকর লাগছে। সে যখন আপনি ভোট কেনার কথা বলছেন তখন ওই দর্শক বলছেন আপনি যখন বড় দলটির সাথে ছিলেন তখন আপনি এই কথাগুলি বলেন নাই কেন? ওনার প্রশ্ন, শামীমের প্রশ্ন হচ্ছে আপনি যখন বড় দলটির সঙ্গে ছিলেন তখন যখন এই ভোট কেনার কথা তো আপনি এরকম করে আপনি বলেন নাই। যেমন শামীম যে কে আমি জানি না, ওনার বয়স কত, অভিজ্ঞতা আছে কিনা সেটা জানি না। এগুলো আমি শুধু বলেছি তা না, আমার লিখিত মানে পত্রিকা আছে, বইও আছে, এগুলো পড়ে নিন। এবং ওই সময়টার মধ্যেও হ্যাঁ আমি দলের সেন্ট্রাল কমিটির মধ্যে আমার মনে যে এই প্রশ্নের জবাব নিশ্চয়ই পেয়েছেন। আমি অধ্যাপক আবু সাঈদের কাছে একটি অন্য প্রসঙ্গে আসবো। আপনি নিশ্চয়ই জানেন যে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে 25 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে এই 2 দিন হলো, আজকাল 2 দিন মিলিয়ে 2 দিন। এবং আপনি জানেন অনেক দিন ধরে একটি নাগরিক শক্তি ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছেন মাহমুদুর রহমান মান্না, ডক্টর কামাল হোসেন এবং আরো মিলে। এই চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি এই উদ্যোগগুলিকে কিভাবে দেখেন? আপনি যদি একটু বলতেন আপনার বিশ্লেষণ। বিন্দু থেকে সিন্ধু হয়, এই ছোট ছোট শক্তির থেকেই, যেমন নিউক্লিয়াস তৈরি হয়েছিল 71-এর আগেই বাংলাদেশের স্বাধীনতার জন্য। 62 সনে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, আরেফ, তারপরে শেখ ফজলুল হক মনি, এরা কিন্তু কয়েকজন ছিলেন এবং বঙ্গবন্ধু ছিলেন। সেজন্য এই ছোট উদ্যোগগুলোই বিরাট আকার ধারণ করতে পারে এবং এই বিরাট আকার, আপনি আশাবাদী যে এই জোটগুলির ক্ষেত্রে এই জোটগুলোর ভূমিকা অবশ্যই থাকবে। কারণ নাগরিকদের সবচেয়ে সচেতন অংশ এই জোটগুলোতে আছে এবং তারা প্রতিনিয়ত রাজনীতির ভিতরে আছে এবং রাজনীতির গতিধারা, প্রকৃতি সবকিছু তারা অনুধাবন করছেন এবং সেইভাবে তারা রিয়্যাক্ট করছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে উনারা যে আহ্বান জানাচ্ছেন সেটা জনগণের কাছে পৌঁছাচ্ছে বা জনগণ মুখ্য ভূমিকা পালন করবে তা না, এরা সহায়ক ভূমিকা অন্তত পালন করবে, অনুঘটকের ভূমিকা পালন করবে। আপনি কি এরকম কোন জোটে যাওয়ার কথা ভাবছেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে ভাবছি না। তবে সময় আসবে যখন জনগণ বুঝতে পারবে যে প্রধান 2 দল তাদের জন্য কিছু করছে না, মানুষের জন্য কিছু করছে না, জনগণের জন্য কিছু করছে না, এবং তাদের করার জন্য যে এজেন্ডা আছে এটা মৌখিক এজেন্ডা, আন্তরিক এজেন্ডা নয়। তখন অবশ্যই জনগণ চাইবে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যারা তাদের জন্য কিছু করবে। এই তাদের জন্য কিছু করার প্রেক্ষাপটে আপনাকে কখনো এগিয়ে যেতে হবে, কখনো সামনে পিছিয়ে আসতে হবে এবং তার প্রেক্ষিতে একটা মিথস্ক্রিয়ার সৃষ্টি হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি যখন ফিরবো তখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে নতুন জোট গঠন করলেন সেই জোট নিয়ে আপনি যে জনগণের কথা বলছেন সেই ব্যাপারে আপনি আসলে কতটা আশাবাদী, এটা কি হতে যাচ্ছে? গতকাল যখন আপনার সঙ্গে মানে গত বৃহস্পতিবার যখন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম, মাহমুদুর রহমান মান্নাও ছিলেন আমাদের সঙ্গে। মাহমুদুর রহমান মান্না সময়কাল, গঠন ইত্যাদি নিয়ে নানা ধরনের একটি বলেছিলেন একটি প্রশ্ন কিছু রয়ে যায়, আপনি যদি সেই প্রশ্নগুলি সহ একটু বলতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।